চাঁদনি বিয়ের পর একদিন তার বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে খাবার খেতে যায়। আজকে চাঁদনি যেহেতু বিয়ের পর প্রথম আমাদের সাথে রেস্টুরেন্টে এসেছে, তাই আমরা যা খাবো তার বিল কিন্তু চাঁদনিই দেবে। আমরা ভালো করেই জানি চাঁদনি সব থেকে বেশি ফুচকা খেতে পছন্দ করে, তাই আমরা রেস্টুরেন্টে বসে এখন বিভিন্ন রকমের ফুচকা খাবো। কারণ এখানে তেঁতুল ফুচকা, ঘুগনি ফুচকা, দই ফুচকা, ম্যাগি ফুচকা, মাংস ফুচকা সবই পাওয়া যায়। তোরা পাগল নাকি যে রেস্টুরেন্টে এসে ফুচকা খাবি? আর আমি যদি জানতাম তোরা আমার পকেট গড়ের মাঠ করার জন্য আজকে রেস্টুরেন্টে নিয়ে এসেছিস, তাহলে আমি কখনোই এখানে আসতাম না। এভাবেই চাঁদনি তার বান্ধবীদের ওপর খুব বিরক্ত হয়ে ওঠে, কারণ সে রেস্টুরেন্টে এসে বেশি বেশি টাকা খরচা করে ফুচকা খেতে পছন্দ করে না। সে একমাত্র মঙ্গলহাটির সস্তা ফুচকা খেতে অভ্যস্ত, কারণ সেখানে 2 টাকায় 20টা ফুচকা পাওয়া যায়। কিন্তু তার বান্ধবীরা কোনো কথা শুনতে চায় না। তারা তখনই রেস্টুরেন্ট থেকে দামি দামি ফুচকা অর্ডার করে। তোরা কেন 5 স্টার থেকে বেকার বেকার দামি ফুচকা অর্ডার করাচ্ছিস বলতো? তোদের যদি এতই ফুচকা খেতে ইচ্ছা হয় তাহলে আমার সাথে মঙ্গলহাটি চল, কারণ আজকে মঙ্গলবার, ওখানে খুব সস্তায় ভালো ভালো ফুচকা পাওয়া যায়। তাই তোরা ইচ্ছা মতো অনেক বেশি করে ফুচকা খেতে পারবি। তোর সেই ছোটবেলার মতো সস্তা কিপটে স্বভাব গেল না। এখানে কি সুন্দর কাচের গ্লাসে করে ফুচকার জল দিয়েছে, প্লেটে সুন্দর করে ফুচকা সাজিয়ে দিয়েছে। তাই আমরা রেস্টুরেন্টে বসেই ফুচকা খাবো। তাদের সামনে দামি দামি ফুচকা সাজিয়ে দেওয়া হলে তারা লোভ সামলাতে পারে না। চাঁদনির বান্ধবীরা মিলে বেশি বেশি করে রেস্টুরেন্টের ফুচকা খেয়ে নেয়, কিন্তু চাঁদনি একটাও ফুচকা খেতে চায় না, কারণ সেখানে প্রত্যেকটা ফুচকা 2000 টাকা করে দাম। এত দাম দেখে চাঁদনির বুকে পাথর বাড়ি মারে, কিন্তু তার বান্ধবীরা মজা করে সমস্ত ফুচকা খেয়ে শেষ করে দেয়। ফুচকা খাওয়ার পর 50,000 টাকা বিল আসে। এরা ফুচকা খেয়ে 50,000 টাকার বিল বানিয়ে দিল। আমি 5 টাকাও দেব না। চাঁদনিকে যখন সেই বিল দেওয়ার কথা বলা হয়, তখন হঠাৎ করে চাঁদনির একটা ফোন আসে। মা, আপনি চিন্তা করবেন না, আমি এখনই আসছি। আমি গিয়ে ওকে জুতোর গন্ধ শুকাবো, তারপরও ঠিক হয়ে যাবে। না 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 না, আমার 5 মিনিটও সময় লাগবে না, আমি এখনই আসছি। এই বলে চাঁদনি ধরপড় করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়, কিন্তু তার বান্ধবীরা তাকে মোটেই আটকাতে পারে না। আমি তো জানতাম চাঁদনি এরকমই বদমাইশি করবে। 50,000 টাকা বিল দেখে ওর হার্ট ফেল হয়ে গেছে। ও আমাদের কলেজ লাইফে কখনো 5 টাকা দিয়ে লজেন্স কিনেও খাওয়ায়নি, আর ও নাকি 50,000 টাকা বিল দেবে। তাহলেই হলো, কিরকম বুদ্ধিমানের কাজ করে তাড়াতাড়ি রেস্টুরেন্ট থেকে কেটে পড়লো, বদমাইশ মেয়ে একটা। চাঁদনি চলে গেলে তার বান্ধবীদের সেই 50,000 টাকা বিল ক্লিয়ার করতে হয়। কিন্তু সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চাঁদনি সোজা মঙ্গলহাটে চলে যায়, কারণ তার ভীষণই ফুচকা খেতে ইচ্ছা করে। মঙ্গলহাটে সস্তায় খুব ভালো ফুচকা পাওয়া যায়, তাই সেই ফুচকা দেখে চাঁদনি লোভ সামলিয়ে রাখতে পারে না। সে মঙ্গলহাটে গিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বেশি বেশি করে ফুচকা খেতে থাকে। মঙ্গলহাটের প্রত্যেকটা দোকানে 2 টাকায় ঘুগনি ফুচকা থেকে শুরু করে দই ফুচকা, চিকেন ফুচকা সবকিছুই পাওয়া যায়। তাদের এলাকাতে মঙ্গলহাটের ফুচকা একেবারে বিখ্যাত। উফ, মঙ্গলহাটির ফুচকাগুলোকে দেখলেও মনে শান্তি আসে। প্রত্যেকটা ফুচকা কত বড় বড় আর মুচমুচে। চাঁদনি প্রায় আধ ঘন্টার মধ্যে 400টা ফুচকা খেয়ে ফেলে। 400টা ফুচকা খাওয়ার পর তাকে বেশি টাকা খরচাও করতে হয় না। সে মনের আনন্দে ফুচকা খেয়ে বাড়িতে ফিরে যায়। এভাবে প্রত্যেক সপ্তাহে সে মঙ্গলবারের অপেক্ষা করে, কারণ মঙ্গলবার মানেই মঙ্গলহাট, আর মঙ্গলহাট মানে 2 টাকার বড় বড় 20টা ফুচকা। প্রত্যেক মঙ্গলবার হলেই সে শ্বশুর বাড়িতে কোনো না কোনো বাহানা দিয়ে মঙ্গলহাটে ফুচকা খেতে চলে যায়। এমনই একদিন, বৌমা, আমার বাড়িতে পরার সোয়েটারগুলো একদম ছিঁড়ে গেছে। তুমি তো জানো আমার মেয়ে সব সময় অফিসের কাজে ব্যস্ত থাকে, তাইও আমার জন্য একদম সময় বার করতে পারে না। তুমি আমার জন্য একটা ভালো সোয়েটার কিনে নিয়ে এসো তো। হ্যাঁ মা, আমি এখনই সোয়েটার কিনে নিয়ে আসছি। বাজারের শপিং মলগুলোতে খুব ভালো ভালো দামি সোয়েটার পাওয়া যায়। ওই সোয়েটারগুলো পরলে আপনাকে খুব ভালো লাগবে। চাঁদনি এই কথা বললে বিপাশা দেবী খুবই খুশি হয়। সে তখনই তার বৌমাকে সোয়েটার কেনার জন্য 2000 টাকা দেয়। কিন্তু সেই 2000 টাকা পাওয়ার পর চাঁদনি সোজা মঙ্গলহাটে গিয়ে উপস্থিত হয়, কারণ সে তার শাশুড়ি মায়ের জন্য মঙ্গলহাট থেকে সোয়েটার কিনে নিয়ে যাবে বলে ঠিক করে।
আমার শাশুড়ি মা খুব বোকা। মঙ্গলহাটে 200 টাকার সোয়েটার পাওয়া যায় আর আমার শাশুড়ি মা আমাকে 2000 টাকা দিয়েছে। ভালোই হয়েছে, একটা কম দামি সস্তার সোয়েটার কিনে যে টাকা বেঁচে থাকবে সেই টাকা দিয়ে আমি বেশি বেশি করে মন ভরে ফুচকা খেয়ে নেব। চাঁদনি প্রথমে তার শাশুড়ি মায়ের জন্য দরদাম করে মঙ্গলহাট থেকে একটা কম দামি সস্তার সুন্দর সোয়েটার কিনে ফেলে। সে বাদবাকি টাকা দিয়ে মঙ্গলহাটের বড় বড় ফুচকা খেতে থাকে। এভাবে সে আজকেও প্রায় 1000 খানেক ফুচকা খেয়ে নেয়। এতগুলো ফুচকা খাওয়ার পর চাঁদনি যখন বাড়িতে ফিরে যায়, মা এই দেখুন আমি আপনার জন্য কত সুন্দর দামি ব্র্যান্ডেড সোয়েটার নিয়ে এসেছি। এই সোয়েটারের গায়ে HM ব্র্যান্ড লেখা আছে। এই ব্র্যান্ডেড সোয়েটার পরলে আপনাকে খুব ভালো লাগবে। চাঁদনির কিনে নিয়ে আসা সোয়েটার তার শাশুড়ি মায়েরও খুব পছন্দ হয়, কারণ কেউ দেখলে বুঝতেই পারবে না যে সেটা মঙ্গলহাটের সোয়েটার। তারপর থেকে বিপাশা দেবী প্রত্যেকদিন সেই মঙ্গলবাজারের সোয়েটার পরতে থাকে। কিন্তু একদিন বিপাশা দেবী তার বান্ধবীদের সাথে শীতকালে আগুনের তাপ নিতে যায়। তখন সে দেখেছে তার প্রত্যেকটা বান্ধবী ঠিক একই রকমের সোয়েটার পরে আছে। কি ব্যাপার, আজকে আমরা সবাই একই রকম সোয়েটার পরে এসেছি। বিপাশা, তুই নিশ্চয়ই আমাদের মতো মঙ্গলহাট থেকে সোয়েটারটা কিনেছিস, তাই না? সত্যি, মঙ্গলবারই মঙ্গলবাজার ছিল বলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা বেঁচে গেল। ওখানে খুব সুন্দর সুন্দর সস্তায় সোয়েটার পাওয়া যায়। না না, আমার বৌমা 2000 টাকা দিয়ে এই সোয়েটারটা আমাকে শপিং মল থেকে কিনে দিয়েছে, কারণ আমরা ওইসব মঙ্গলবাজার থেকে সস্তায় শপিং করি না। বিপাশা দেবী এই কথা বললে তার বান্ধবীরা চুপ করে থাকে, কারণ তারা মনে মনে আসল ব্যাপারটা সত্যিই বুঝতে পারে। কিন্তু বিপাশা দেবী সেদিন বাড়িতে ফিরে তার বৌমাকে নানান প্রশ্ন করতে শুরু করে দেয়। আপনার মনে হয় মা আমি আপনাকে মঙ্গলহাট থেকে সোয়েটার কিনে নিয়ে এসে দেব? আমি কোনোদিনও ওই মঙ্গলহাটে পা রাখিনি। আপনার বান্ধবীরা ওরকম নকল সোয়েটার পরিয়ে আপনাকে নানা রকম কথা বলেছে, কারণ আপনার সোয়েটারটা আসল ব্র্যান্ডেড সোয়েটার। বিপাশা দেবী এতটাই বোকা মহিলা ছিল যে তার বৌমার কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, উফ, আজকে মঙ্গলবার আর আগের সপ্তাহে মঙ্গলহাটে ব্যানার ঝুলানো ছিল আজকে নাকি মঙ্গলহাটে ফুচকা খাওয়ার কম্পিটিশন হবে। ওই কম্পিটিশনে যে জিতবে তাকে 4 সপ্তাহ ধরে মঙ্গলহাটে সস্তা ফুচকা ফ্রিতে খাওয়ানো হবে। আমি এই কম্পিটিশন জিতেই ছাড়বো। চাঁদনি তাড়াতাড়ি করে মঙ্গলহাটে গিয়ে উপস্থিত হয়। সে ফুচকা কম্পিটিশন করার জন্য নিজের নাম নথিভুক্ত করে। মঙ্গলহাটে ফুচকার কম্পিটিশন শুরু হলে চাঁদনি বেশি করে ফুচকা খেতে শুরু করে দেয়। সে প্রায় 5 মিনিটের মধ্যে 500টা ফুচকা খেয়ে নেয়। এভাবে কম্পিটিশন শেষে চাঁদনি মঙ্গলবাজারের ফুচকা কম্পিটিশন জিতে নেয়। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন পেরিয়ে যায়, কিন্তু চাঁদনি কিছুতেই মঙ্গলহাটের ফুচকা খাওয়া বন্ধ করতে পারে না। একদিন চাঁদনি রান্নাঘরে রান্না করে, এমন সময় দিশা তার কাছে গিয়ে বলে, বৌদি, আমি এই সপ্তাহে মঙ্গলবার আমার বান্ধবীদের আমাদের বাড়িতে স্ন্যাক্সের জন্য ইনভাইট করেছি। ওরা ফুচকা খেতে খুব ভালোবাসে, তাই তুমি ওদেরকে এই সপ্তাহে মঙ্গলবারে বেশি বেশি করে ফুচকা তৈরি করে খাওয়াবে। তোমার যা টাকা দরকার হয় আমি দেব। ওরা কিন্তু খুব বড় লোক, ওরা আবার সাধারণ ফুচকা খায় না, 5 স্টার রেস্টুরেন্ট থেকেই ফুচকা খায়। চাঁদনি তার ননদের কথা শুনে খুবই খুশি হয়, কারণ সে কখনোই নিজে হাতে ফুচকা বানাবে না। তবুও সে তার ননদের কাছ থেকে 10,000 টাকা নিয়ে নেয়। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার বান্ধবীদের ভালো করে ফুচকা তৈরি করে খাওয়াবো, একেবারে রেস্টুরেন্টের মতো। তোমার বান্ধবীরা ফুচকা খেয়ে অনেক প্রশংসা করবে, দেখো। দেখতে দেখতে এভাবে কিছুদিন পেরিয়ে যায়। সপ্তাহের মঙ্গলবার আসতে না আসতেই চাঁদনি 10,000 টাকা নিয়ে মঙ্গলহাটে গিয়ে পৌঁছায়। কিন্তু সে প্রত্যেকবার যেই দোকান থেকে ফুচকা খায়, আজকে সেই দোকান বন্ধ। দোকানটা তো বন্ধ, এবার কি হবে? আমার তো প্রত্যেকবার মঙ্গলহাটে এসে এই দোকান থেকেই ফুচকা খাওয়ার অভ্যাস। ও তাতে কি হয়েছে? ওই তো একটা বউ বসে বসে ফুচকা বিক্রি করছে। আমি ওর কাছ থেকে বেশি বেশি করে ফুচকা কিনে নিয়ে বাড়িতে চলে যাই। সস্তায় ফুচকা কিনবো, তারপর যা টাকা বেশি থাকবে সেই টাকা দিয়ে আমি নিজের জন্য কসমেটিক্স, শাড়ি, জামা কাপড় আরো অনেক কিছু কিনে নেব। আজকে আমি মনের আনন্দে মঙ্গলহাটে শপিং করব। এই বলে চাঁদনি প্রথমে দিশা এবং তার বান্ধবীদের জন্য সস্তায় অনেক অনেক ফুচকা কিনে নেয়। ফুচকা কেনা হয়ে গেলে সে বেঁচে থাকা টাকা দিয়ে নিজের জন্য শপিং করে। দেখতে দেখতে সন্ধ্যা হতে না হতেই দিশার বান্ধবীরা বাড়িতে আসার আগেই চাঁদনি এবং দিশা দুজনে মিলে ডাইনিং টেবিলে খুব সুন্দর করে ফুচকা সাজিয়ে রাখে।
থ্যাংক ইউ সো মাচ বৌদি, তুমি আজকে এত কষ্ট করে ফুচকা বানিয়েছো। আই এম রিয়েলি হ্যাপি। আমার বান্ধবীরা এত ভালো ফুচকা দেখে খুব খুশি হবে। চিলি চিকেন ফুচকা, মাটন ফুচকা, ঘুগনি ফুচকা, ম্যাগি ফুচকা সবকিছুই তো বানিয়েছো তুমি। দিশা তার বৌদির মঙ্গলহাটির ব্যাপারটা কিছুতেই ধরতে পারে না। কিছুক্ষণ পর দিশা সব বড়লোক বান্ধবীরা সেখানে আসে। তারা টেবিলে নানান রকম ফুচকা দেখে লোভে পড়ে যায়, তাই তারা তখনই বেশি বেশি করে ফুচকা খেতে শুরু করে। কিন্তু তারা কেউ বুঝতে পারে না সেগুলো সস্তার মঙ্গলহাটির ফুচকা। তাদের ফুচকা খাওয়া হয়ে গেলে, ওয়াও দিশা, ফুচকাগুলো খুব সুন্দর খেতে। আমরা সত্যি খুব খুশি হয়েছি। অনেকদিন পর এত ভালো ফুচকা খেলাম। তোরা যে বাড়িতেই রেস্টুরেন্টের মতো ফুচকা বানাতে পারিস জেনে খুব ভালো লাগলো। এখন থেকে ফুচকা খেতে ইচ্ছা হলে তোদের বাড়িতেই আসবো। দিশার সব বান্ধবীরা দিশা এবং তার বৌদিকে ভালো ভালো উপহার দিয়ে সেখান থেকে ফিরে যায়। কিন্তু সেদিন রাত্রিবেলা তাদের প্রত্যেককেই নার্সিং হোমে ভর্তি হতে হয়। সেই ব্যাপারে দিশা যখন জানতে পারে, বৌদি তুমি আমার বান্ধবীদের কোথাকার ফুচকা খাইয়েছো? ওদের সবার ডায়রিয়া হয়ে গেছে আর ওরা সবাই নার্সিং হোমে ভর্তি। এখন ওরা সবাই আমাদের নামে দোষ দিচ্ছে। আমাদের বাড়িতে এসে ফুচকা খেয়ে নাকি ওদের এরকম অবস্থা হয়েছে। এখন সবার নার্সিং হোমের বিল আমাকেই দিতে হবে। দিশা যখন এই বলে কান্নাকাটি করতে শুরু করে দেয়, তখন আর বিকাশ কিছুতেই চুপ করে থাকতে পারে না, কারণ বিকাশ খুব সহজেই ব্যাপারটা ধরতে পারে। তুমি নিশ্চয়ই আমার বোনের বান্ধবীদের মঙ্গলবাজারের ফুচকা কিনে খাইয়েছো, তাই তো? কেননা একমাত্র ওখানকার ফুচকা খেলেই তোদের শরীর খারাপ হতে পারে। বিকাশ এমন কথা বললে তার বাড়ির লোকেরা চাঁদনির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই চাঁদনি আর কিছুতেই মিথ্যা কথা বলতে পারে না। আমার খুব ভুল হয়ে গেছে। হ্যাঁ সত্যি আমি ওদেরকে মঙ্গলবাজার থেকে ফুচকা কিনে খাইয়েছি, কারণ ওখানে অনেক সস্তায় ফুচকা পাওয়া যায়। কিন্তু আমি বুঝতে পারিনি যে ওদের এরকম হবে। আর আজকে চাঁদনি যেই মহিলার কাছ থেকে মঙ্গলবাজারে সস্তার ফুচকা কিনে নিয়ে আসে, সেই মহিলা ফুচকা বানানোর জন্য ওই খালের নোংরা জল ব্যবহার করে। সেই কারণে দিশার বান্ধবীদের ওরকম ফুচকা খেয়ে শরীর অসুস্থ হয়ে যায়। কিন্তু বিষয়টা প্রমাণ করার জন্য চাঁদনির কাছে কোনো প্রমাণ নেই, তাই সে কিছু বলতেও পারে না। দিশা বাধ্য হয়ে তার বান্ধবীদের হসপিটালের বিল পেমেন্ট করে। কিন্তু এবার চাঁদনির এমন শিক্ষা হয় যে সে আর কখনো মঙ্গলহাটির সস্তার ফুচকা খেতে চায় না। কবিতা তার দুই মেয়ে পিয়ালি এবং অহনার সঙ্গে বাস করত। পিয়ালি অহনার নিজের মেয়ে ছিল না, সে তার সৎ মেয়ে ছিল। পিয়ালির মা মনোরমা মারা যাওয়ার পর তার বাবা বিজেন্দ্র পিয়ালিকে মানুষ করার জন্য কবিতাকে বিয়ে করেছিল। তাদের বিয়ের 2 বছর পর তাদের জীবনে অহনা এসেছিল। ছোটবেলা থেকেই কবিতা তার নিজের মেয়ে এবং সৎ মেয়ের মধ্যে খুবই ভেদাভেদ করত। কবিতা পিয়ালিকে একেবারে সহ্য করতে পারত না, সব সময় তার উপর অত্যাচার করত। অপরদিকে তার নিজের মেয়ে অহনাকে খুবই ভালোবাসতো। কিরে মুখপুরি, এখানে বসে বসে খাবার গিলছিস? সংসারের কাজগুলো কি তোর বাবা করবে? সারাদিন খাওয়া ছাড়া তোর কি আর কোনো কাজ নেই? আগে কাজগুলো কর, তারপর খাবি। দে বাসনটা দে এখানে। এই বলে কবিতা পিয়ালির খাবারের প্লেটটি নিয়ে চলে যায়। পিয়ালি চোখে জল ফেলতে ফেলতে কাজ করতে থাকে। তখন সেখানে তার বোন অহনা খাবার নিয়ে আসে। দিদি আমি জানি তোর খুব খিদে পেয়েছে, এই নে দিদি তুই খাবারটা খেয়ে নে। আর তোর হয়ে আমি কাজগুলো করে দিচ্ছি। সর, আমি জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। না রে বোন, মা দেখলে আমাকে খুব মারবে। মনে নেই কিছুদিন আগে তোকে কাজ করতে দেখে ফেলেছিল আর মা আমাকে খুব মেরেছিল। তুই চিন্তা করিস না, তুই ঘরে যা। আমার কাজ হয়ে গেলে আমি ঠিক খেয়ে নেব। না আমি যাব না, তুই খাবার না খেলে আমি কোথাও যাব না। আর মা এখন ঘুমাচ্ছে, মা কিচ্ছু জানতে পারবে না। তুই খেয়ে নে এবার। অহনার কথা শুনে পিয়ালি খাবার খেতে বসে আর অহনা তার দিদির কাজগুলো করতে থাকে। অহনা এরকমই ছিল। পিয়ালির উপর থেকে অতিরিক্ত কাজের বোঝা কমাতে সে পিয়ালির হাতে হাতে কাজ করে দিত। আসলে অহনা এবং পিয়ালি দুজনে একে অপরকে নিজের বোন বলে মনে করত এবং তাদের মধ্যে একটা আলাদা রকমের ভালোবাসা ছিল। কিন্তু অহনাকে তার মায়ের ভয়ে লুকিয়ে লুকিয়ে তার দিদিকে সাহায্য করতে হতো। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন কবিতা অহনাকে ডেকে বলে, অহনা, এই নে মা, আমি তোর জন্য পায়েস করেছি। তোর পায়েস খুব পছন্দ তাই না? এই নে দেখ, আমি বেশি করে কাজু বাদাম দিয়ে, পেস্তা দিয়ে, কিশমিশ দিয়ে তোর জন্য পায়েস করেছি। নে মা নে, খেয়ে নে। খেয়ে বলতো দেখি কেমন হয়েছে। আর দিদির পায়েস কোথায় মা?
এখানে তো একটা বাটিতেই পায়েস আছে। সব সময় দিদি আর দিদি, আমি তোকে কতবার বলবো, ওটা তোর নিজের দিদি নয়, ওটা তো সৎ দিদি। সব সময় দিদি দিদি করিস না, ওই মুখ পুরিটাই তোর মাথা খেয়ে ফেলছে। না মা, ওটা আমার নিজের দিদি। তুমি দিদিকে সৎ মেয়ে মনে করতে পারো, কিন্তু আমি কখনোই দিদিকে সৎ দিদি মনে করতে পারবো না। দিদিকে আমি খুব ভালোবাসি, আর দিদিও আমাকে খুব ভালোবাসে। তুমি আমাদের দুই বোনের সম্পর্ক নষ্ট করতে পারবে না। দিদির জন্যও পায়েস দাও, দিদিরও পায়েস খুব পছন্দ। আমরা দুই বোন মিলে একসঙ্গে পায়েস খাবো। তুই বড্ড বেশি কথা বলতে শিখেছিস দেখছি, আমি সব বুঝতে পারি। ওই পিয়ালি তোকে আমার বিরুদ্ধে সবসময় উস্কাতে থাকে, তাই না? ওর ভালো করে ব্যবস্থা করতে হবে দেখছি। ওর জন্য কোনো পায়েস নেই, আমি শুধু তোর জন্যই পায়েস বানিয়েছি। ঠিক আছে, তাহলে আমিও পায়েস খাবো না। এই পায়েসটা তুমিই খেয়ে নাও। এই বলে অহনা সেখান থেকে চলে যায়। অহনা এবং পিয়ালি দুই বোনের ভালোবাসা দেখে কবিতার খুবই রাগ হতো। সে এটা একদমই মেনে নিতে পারত না, তাই সবসময় দুই মেয়েকে আলাদা করার চেষ্টা করত। একদিন, মা, আজকে রাতের মতো আপাতত সব কাজ হয়ে গেছে আমার। আমি এবার ঘুমাতে যাব। অহনা আমার জন্য জেগে বসে আছে নিশ্চয়ই। তুই তো আমার মেয়ের মাথাটা বেশ ভালো মতোই নষ্ট করে ফেলেছিস। সব সময় আমার মেয়ে শুধু তোরই গুণ গায়। কি জাদুটনা করলি? হ্যাঁ, আমার নিজের মেয়ে আমার কথা শোনে না, সব সময় তোর কথাই ওঠে বসে। এ কি বলছো মা? আমি কিছুই করিনি। আসলে বোন আমাকে ভালোবাসে, তাই জন্য। এসব আদিক্ষাতা বন্ধ কর, আর এসব ন্যাকামি সহ্য হচ্ছে না। আমার মেয়েকে তোর ধারে কাছেও আমি ঘেঁষতে দেব না, না হলে তুই আমার মেয়েটাকে আমার কাছ থেকে দূরে করে দিবি। আজ থেকে তুই অহনার ঘরে ঘুমাবি না। অহনার ঘরে না ঘুমালে আমি কোথায় ঘুমাবো মা? ওই ঘরটা তো আমার আর বোনের দুজনেরই। বাবা, বড্ড নিজের জিনিস বুঝতে শিখেছে গো। এ বাড়িতে তোর বলে কিছু নেই, সবই আমার আর আমার মেয়ের। এত জায়গা আছে দেখতে পাচ্ছিস না? হল রুমে বিছানা ফেলে ঘুমিয়ে পড়। কিন্তু মা, অহনা যে একা একা ঘুমাতে পারে না। ও রাত্রিবেলা খুব ভয় পায়। ও একা কিভাবে ঘুমাবে? আমার মেয়েকে নিয়ে তোকে বেশি ভাবতে হবে না। ওটা আমার নিজের মেয়ে। কোনটা করলে ওর ভালো হবে আর কোনটা করলে খারাপ হবে সেটা আমি ভালো করে জানি। আজ থেকে আমার মেয়ের সঙ্গে আমি ঘুমাবো। এই বলে কবিতা অহনার রুমে যায়। কিরে মা, এখনো না ঘুমিয়ে বসে আছিস যে? একা একা ঘুম পাচ্ছে না তাই তো? আজ থেকে আমি তোর সঙ্গে ঘুমাবো। আয় মা, আয়, আমরা মা মেয়ে দুজনে গলা জড়িয়ে ঘুমাবো। আয়। কেন? তুমি আমার সাথে কেন ঘুমাবে? আজকে হঠাৎ করে তোমার কি হলো? আমি তো দিদির সঙ্গে ঘুমাই। দিদি কোথায়? তুমি নিশ্চয়ই দিদিকে আমার সঙ্গে ঘুমাতে বারণ করেছো। হ্যাঁ হ্যাঁ, বারণ করেছি। আজ থেকে ওই মুখ পুরিকে আমি তোর সঙ্গে ঘুমাতে দেব না। শুধু ঘুমানো নয়, আমি ওর সঙ্গে তোকে মিশতেও দেব না। আমি ওকে ঘৃণা করি, আর আমি যাকে পছন্দ করি না, আমি চাই না আমার মেয়ে তার সঙ্গে সম্পর্ক রাখুক। তুই চুপচাপ ঘুমিয়ে পড়, না হলে কিন্তু ওই পিয়ালির সাথে কি হবে তুই ভালো করে বুঝতে পারছিস। এমন মার মারবো যে পিঠের ছাল চামড়া সব উঠে আসবে। অহনা তার মায়ের কথা শুনে ভয় পেয়ে যায় এবং ভয়ে ভয়ে তার মায়ের পাশে শুয়ে পড়ে। কিন্তু পিয়ালির কথা ভেবে তার কিছুতেই ঘুম আসছিল না। সে একটা অস্বস্তি অনুভব করছিল। অহনা তার মায়ের ঘুমিয়ে পড়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লে অহনা ঘর থেকে বাইরে বেরিয়ে এসে হল রুমে চলে আসে। সে দেখে পিয়ালি মেঝেতে শুয়ে আছে। অহনাকে ছাড়া পিয়ালিরও ঘুম আসতে চাইছিল না, তাই সেও জেগেই ছিল। এ কি বোন, তুই এখানে কেন এসেছিস? মা দেখলে আমাকে খুব মারবে। তুই চলে যা এখান থেকে। না, আমি কোথাও যাব না। আমি তোর সঙ্গে এখানে ঘুমাবো। তোকে ছাড়া আমার ঘুম আসছে না দিদি। না রে বোন, এমন বললে হবে না। মেঝেতে ঘুমালে তোর ঠান্ডা লেগে যাবে। তুই যা, ঘরে গিয়ে মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়। আমাকে নিয়ে তুই এত চিন্তা করিস না, আমি ঠিক আছি। মেঝেতে ঘুমালে আমার ঠান্ডা লাগবে, আর তোর বুঝি ঠান্ডা লাগবে না? আমি কোনো কথা শুনবো না। আমি তোর সঙ্গে ঘুমাবো, আর না হলে আমি সারা রাত এখানেই জেগে বসে থাকবো। আমার পাগল বোন, সত্যি আমি তোকে বোন হিসেবে পেয়ে খুবই খুশি। এই পৃথিবীতে তুই ছাড়া আমার দুঃখ কষ্ট কেউ বোঝে না, এমনকি আমার নিজের বাবাও নয়। কবিতা দুই বোনের এরকম ভালোবাসা দেখে খুবই রেগে যায়। না, এভাবে হবে না। এই পিয়ালির বাচ্চাকে আমি বাড়ি থেকে বিদায় করেই ছাড়বো। পিয়ালিকে কিভাবে বাড়ি থেকে দূর করা যাবে সেই চিন্তা ভাবনাই কবিতা করতে থাকে। এরই মধ্যে হঠাৎ করে একদিন হার্ট অ্যাটাকে বিজেন্দ্র মারা যায়। বিজেন্দ্র মারা যাওয়ার আগেই
কবিতা চালাকি করে সমস্ত সম্পত্তি অহনার নামে করে নিয়েছিল। বিজেন্দ্র মারা যাওয়ার ফলে কবিতা আরো বেশি হিংস্র হয়ে ওঠে। পিয়ালির উপর সে আরো বেশি করে অত্যাচার করতে শুরু করেছিল। কবিতা তাদের গ্রামের প্রধান সাহেব লালাচাঁদের সঙ্গে পিয়ালির বিয়ে দেবে বলে ঠিক করে। লালাচাঁদ একটা ভণ্ড লোক ছিল। সে সহজ সরল মেয়েদেরকে তার জালে ফাঁসিয়ে বিয়ে করত এবং অন্য শহরে নিয়ে গিয়ে তাদের বিক্রি করে মোটা টাকা ইনকাম করত। প্রধান সাহেব, আমি আমার বড় মেয়ের সঙ্গে আপনার বিয়ে দিতে চাই। কি বলছো কি? মেঘনা চাইতে জল? তুমি তো ভালো করেই জানো যে বিয়ে করার অজুহাতে আমি আসলে কি করে থাকি। সবকিছু জানার পরে তুমি তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চাও? আমার মেয়ে বলতে আমার সৎ মেয়ের সঙ্গে। আর আপনি ওকে বিয়ে করে মেরে ফেলুন, কেটে ফেলুন, আমি দেখতে যাব না। আমি শুধু আমার বাড়ি থেকে আপদটা বিদায় করতে চাই। আর হ্যাঁ, আমি যেহেতু জানি আপনি পিয়ালিকে বিক্রি করে মোটা টাকা ইনকাম করবেন, সুতরাং আমাকে কিছু কমিশন দিতে হবে। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি, সবটাই বুঝে গেছি। তাহলে বিয়েটা কবে হচ্ছে? তাহলে এটা আমার 21 নম্বর বিয়ে হচ্ছে, ডায়েরিতে লিখতে হবে। বিয়ের ডেটটা আমি আপনাকে ফোনে জানিয়ে দেব, কারণ আমার বাড়িতে একটা সমস্যা আছে। সেই সমস্যাটার আগে সমাধান করতে হবে। এভাবেই কবিতা ভালোভাবে লালাচাঁদের সঙ্গে বোঝাপড়া করে নেয়। সে খুবই খুশি মনে বাড়ি ফিরে আসে। পিয়ালির বিয়ে দিতে হলে আগে আমাকে অহনাকে এখান থেকে সরাতে হবে। অহনা বাড়িতে থাকলে আর এই ব্যাপারটা জেনে গেলে ও কিছুতেই পিয়ালির বিয়ে হতে দেবে না। আমাকে কিছু একটা ভাবতে হবে। হ্যাঁ, আইডিয়া। কবিতা মনে মনে একটা ফোন দিয়ে এটে অহনার কাছে গিয়ে বলে, অহনা, তোর দিদুনের শরীর খুব খারাপ। আমাকে কদিন ধরেই শুধু ফোন করে বলছে তোকে একবার পাঠাতে। তুই মামার বাড়িতে গিয়ে কয়েকদিন থেকে আয় মা। সে কি, দিদুনের শরীর খারাপ? তুমি আগে বলবে তো আমাকে। কিন্তু মা, তুমি যাবে না? আমি একা যাব নাকি? হ্যাঁ, মানে আমি এখন যেতে পারবো না রে মা। বাড়িতে অনেক কাজ আছে। তুই কদিন গিয়ে থেকে আয়। আসলে এখন তোর বাবা নেই, কার ভরসায় আমি বাড়ি ছেড়ে যাব বলতো? এটা শুনে অহনার খুবই সন্দেহ হয়, কারণ এর আগে কবিতা কখনোই অহনাকে একা একা তার মামার বাড়িতে পাঠায়নি। অহনা ব্যাপারটি নিয়ে বেশি মাথা না ঘামিয়ে তার মামার বাড়িতে চলে যায়। পরের দিন। এই পিয়ালি, এই নে মা, এই শাড়ি, গহনা আর সাজগোজের জিনিস। কালকে তোর বিয়ে, সেজে গুজে ভালো করে রেডি থাকিস। এটা শুনে পিয়ালি অবাক হয়ে যায়। কি বলছো কি মা? আমার বিয়ে কালকে? আর কার সঙ্গে বিয়ে হবে আমার? আর তাছাড়া এখন তো বোন বাড়িতে নেই। বোন বাড়িতে নেই আর আমি বিয়ে কি করে করব? তোর বোন বাড়িতে নেই তাতে কি হয়েছে? কালকে তোর বিয়ের সময় ঠিক চলে আসবে। তুই চিন্তা করিস না একদম। অনেক ভালো একটা পরিবার থেকে তোর জন্য সম্বন্ধ এসেছে। আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম যে আমি একটা ভালো ঘরেই তোর বিয়ে দেব। সেই কথাটা তো আমাকে রাখতে হবে, তাই না? কবিতার কথা শুনে পিয়ালি খুবই খুশি হয়। পরের দিন বউ সেজে পিয়ালি মণ্ডপে যায়, কিন্তু বিয়ের মণ্ডপে সে লালাচাঁদকে দেখে অবাক হয়ে যায়, কারণ পিয়ালি ভালো করেই লালাচাঁদকে চিনত। মা, আমি এই লোকটার সঙ্গে বিয়ে করব না। এই লোকটা একটা ভণ্ড লোক। তুমি আমাকে এমন একটা ভণ্ড লোকের হাতে তুলে দিও না মা। আমি কিছুতেই এই লোকটাকে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? তোর সৎ মা আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছে, তাই বিয়ে তো তোকে করতেই হবে। এই সবাই ধরে একে, দরকার পড়ে দড়ি দিয়ে বেঁধে দে। মা, তুমি আমাকে শেষ পর্যন্ত বিক্রি করে দিলে। কবিতাকে সবাই মিলে ধরে বেঁধে জোর করে লালাচাঁদের সঙ্গে বিয়ে দেবে বলে তৈরি হচ্ছিল। ঠিক সেই সময় সেখানে অহনা পুলিশকে সঙ্গে করে নিয়ে আসে। অনেকদিন থেকে এই লালচাঁদ বেটাকে আমরা ধরবো বলে ভাবছিলাম, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না বলে আমরা তোকে গ্রেপ্তার করতে পারছিলাম না। আজকে তো হাতে নাতে প্রমাণ পেয়েই গেলাম। চল বেটা, জেলে চল এবার। অফিসার বাবু, আমার মাকেও নিয়ে যান। এই পুরো ব্যাপারটার সঙ্গে আমার মা ঘনিষ্ঠভাবে জড়িত। দোষীদের শাস্তি পেতেই হবে, সেটা আমার মা হোক কিংবা অন্য কেউ। না বোন, এমন বলিস না। অফিসার বাবু, আমার মাকে ছেড়ে দিন। মা ভুল করে ফেলেছে, আমার মাকে ক্ষমা করে দিন। আমাদের মাকে নিয়ে চলে গেলে আমরা দুই বোন অনাথ হয়ে যাব। যাদের মা নেই তারাই বোঝে মা কি জিনিস। দয়া করে আমার মাকে নিয়ে যাবেন না। পিয়ালির মুখে এমন কথা শুনে কবিতা তার ভুল বুঝতে পারে। পুলিশ অফিসার কবিতাকে ছেড়ে দেয়। কবিতা কাঁদতে কাঁদতে পিয়ালির কাছে ক্ষমা চায়। পিয়ালি এবং অহনা দুই বোন তাদের মাকে ক্ষমা করে দেয়। এই ঘটনার পর থেকে কবিতা পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়। সে তার দুই মেয়ের মধ্যে ভেদাভেদ করা বন্ধ করে দেয় এবং দুই মেয়েকে সমানভাবে ভালোবাসতে থাকে।